নেক্সট এবার শুরু করি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। উনি যেটা বলেছিল থিওরিটা হলো এরকম যে কোন ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। এটাই হলো তার থিওরি। অর্থাৎ বিজ্ঞানী বোর কি করেছিল, কোন মুভিং ইলেকট্রনের আর নির্ণয় করেছিল, মানে ব্যাসার্ধ নির্ণয় করেছিল, আর ইলেকট্রনের বেগ অর্থাৎ ভরবেগ নির্ণয় করেছিল, দুটোই নির্ণয় করেছিল। কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গ এসে বলছে এটা অসম্ভব। কিভাবে উনি প্রমাণ করলো ম্যাথমেটিক্যালি। ধরি কোন ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা ডেল্টা এক্স, ভরবেগের অনিশ্চয়তা ডেল্টা পি হলে হাইজেনবার্গের সূত্রানুসারে ডেল্টা এক্স ডেল্টা পি ইকুয়াল টু h/4 এটা কিন্তু h/4 না লিখলে h/2 লেখা যাবে, h ও লেখা যাবে, বাট এগুলো বই h/4 কনসিডার করছে। কিন্তু কেউ এটা ভুল করতে পারবে না। কে লিখেছে? অসীম কে দাস বলে একজন রাইটার, ইনি কিন্তু পরপর তিনটে লিখেছে। ডেল্টা এক্স কি? ডেল্টা এক্স ইকুয়াল টু অবস্থানের অনিশ্চয়তা। ডেল্টা পি কি? ভরবেগের অনিশ্চয়তা। আর এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর বাকি তো সবই জানা, 4π3.14। এখান থেকে কি করে উপরের থিওরিটা প্রমাণ হবে? তাহলে এখান থেকে লিখতে পারি ডেল্টা এক্স ভরবেগকে লিখতে পারি, বা এভাবে লিখতে পারি h/4। পিটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম ইনটু 1/ডেল্টা পি। তাহলে ডেল্টা এক্স এই সমানুপাতি চিহ্ন, সমান চিহ্ন, আর h/4 ধ্রুবক যদি উঠিয়ে দিই তাহলে কি আসবে? একটা সমানুপাতি চিহ্ন আসবে। তাহলে সমানুপাতি 1/ডেল্টা পি। তাহলে কি লিখলাম? ভরবেগের অনিশ্চয়তা যত বেশি হবে, অর্থাৎ ডেল্টা এক্স এর মান যত সঠিক হবে, ডেল্টা এক্স আমি ধরলাম একদম মোর অ্যাপ্রোপ্রিয়েট নির্ণয় করলাম, তাহলে ডেল্টা পি এর মান ততই কি হবে? ভুল হবে। যেহেতু একে অপরের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে ক্যালকুলেশন হয় যেটা প্রুফ করতে পারছি যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। এটা তো গেল ম্যাথমেটিক্যালি। থিওরিটিক্যালি কি এক্সপ্লানেশন, কেন এরকম হচ্ছে, কেন পারছি না দেখাতে? কোন একটি ইলেকট্রন যখন কোন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন কক্ষপথে আবর্তন করছে, তখন কিন্তু ইলেকট্রনকে আমরা খালি চোখে কোনোভাবে দেখতে পাবো না। তাহলে কিভাবে দেখব, কিভাবে ফিল করব যে ইলেকট্রনটা এই পোরশনে আছে? তো আমার কাছে রাস্তা হচ্ছে যে এই ইলেকট্রনের উপরে লাইট ফেলা হবে এবং সেই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করবে ডেল্টা ই।
ওখান থেকে আমি দেখতে পাবো h নিউ, নিউ মানে হচ্ছে 1, c বাই ল্যাম্ডা মানে 1 বাই ল্যাম্ডা, 1 বাই ল্যাম্ডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যখন একটা আমি বর্ণালী দেখতে পাবো, বর্ণালী স্পেকট্রাম, তখন আমি বলবো যে ইলেকট্রনের অবস্থানটা এই জায়গায় আছে। কিন্তু যে মুহূর্তে ইলেকট্রন বর্ণালী দেখে ইলেকট্রনের অবস্থান বলবো, ঠিক সেই মুহূর্তে ইলেকট্রনটি শক্তি পড়ার জন্য শক্তি গ্রহণ করে আরো দ্রুত ঘুরতে শুরু করে গেছে। সুতরাং যে মুহূর্তে আমি অবস্থান সঠিকভাবে নির্ণয় করব, সেই মুহূর্তে কিন্তু বেগ অনেক বেড়ে যাবে ইলেকট্রনের, আর বেগ বেড়ে যাওয়া মানে হচ্ছে ডেল্টা পি বেড়ে যাওয়া, মানে ভরবেগ বেড়ে যাওয়া। তাহলে যখনই আমি অবস্থান নির্ণয় করতে যাব সঠিকভাবে, তখনই কিন্তু ভরবেগ সবচেয়ে ভুল হবে। এই জন্য বিজ্ঞানী হাইজেনবার্গ বলেছে এটা কখনোই একই সাথে সম্ভব নয় নির্ণয় করা। ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন দ্য ভেলোসিটি অর মোমেন্টাম and position of an electron simultaneously. ওকে, এই সূত্র কি শেখালো আমাকে? গুরুত্ব। এই ঘটনাটা তো শেখালো, এর সাথে সাথে এর আরেকটা অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশন হচ্ছে যে ইলেকট্রন আমরা জানি পরমাণুর বাইরের কক্ষপথে থাকে, কিন্তু এই কথাও আমরা জানি যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। কেন থাকতে পারে না? এটা প্রমাণ করে দেবে বিজ্ঞানী হাইজেনবার্গ ক্যালকুলেশনের মাধ্যমে, যে ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। এটা হলো বিজ্ঞানী হাইজেনবার্গের। এরপরে চলে আসবো কোয়ান্টাম নাম্বার, যেহেতু হয়ে গেছে কোয়ান্টাম নাম্বার ছাড়া এরপরে যে সূত্রগুলো করবো একটাও কিন্তু বুঝতে মানে সুবিধা হবে না। আগে কোয়ান্টাম নাম্বার জানতে হবে, সেই জন্য আগের লেকচার ফলো করতে হবে। তারপরে চলে আসছে আব্বাস নীতি। আমরা যখন কোথাও ইলেকট্রন যখন ঢুকবে, তো বিভিন্ন কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন কোথায় ঢুকবে, কিভাবে ঢুকবে, আগে কোথায় কটা থাকবে, সেই সমস্ত ঘটনা তিনজন বিজ্ঞানী মিলে এক্সপ্লেন করেছে। একজন হচ্ছে পাউলি, আসবো একটি পর, তারপরে আব্বাও, তারপরে হচ্ছে হুড। এই তিনটি সূত্র মিলে পরমাণু ইলেকট্রনের বিন্যাস, ইলেকট্রন কোথায় থাকবে, কটা কক্ষপথে কত ইলেকট্রন থাকবে, কোন কক্ষপথে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তিনজন মিলে বিভিন্ন সূত্রের সাহায্যে এক্সপ্লেন করেছিল। তো তার মধ্যে ফার্স্টের যে সূত্রটা পড়বো, যে সায়েন্টিস্টের নামে, তার নাম হচ্ছে আব্বায়ের নীতি। এই আব্বায়ের নীতি কি বলেছিল? বলছে ইলেকট্রন আগে সেই কক্ষপথে প্রবেশ করবে যার শক্তির মান কম। আমরা যখন কোনো কাপড়ের দোকানে যাই, কোনো সেম জিনিস কিনবো, তখন সেই দোকানে আমরা এন্টার করি যেখানে দাম কম হয়, যদি সেম জিনিস কিনি। ঠিক ইলেকট্রনও বলছে কক্ষপথ, আমি যখন প্রবেশ করবো কোনো কক্ষপথে, আমাকে তো থাকতে হবে, আমাকে তো ঘুরতেই হবে, তো আমি এমন জায়গায় প্রবেশ করবো যেন শক্তি কম হয়। তো বিজ্ঞানী আব্বাও তাই সূত্র দিল যে ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং ইলেকট্রন ধীরে ধীরে বেশি শক্তি স্তরে প্রবেশ করতে থাকে। ধীরে ধীরে ইলেকট্রন ধীরে ধীরে বেশি শক্তি স্তরে প্রবেশ করতে থাকে। তার মানে আগে কম, তারপরে বেশিতে। এখন এটা কে বলে দেবে আমাকে যে ইলেকট্রন কোন কক্ষপথে আগে প্রবেশ করবে বা কোনটারই শক্তি কম? তখন আব্বাও একটা শ্রেণী দিয়ে দিল বা একটা সিরিজ দিয়ে দিল। উনি বলছেন যে প্রথমে ইলেকট্রন ঢুকবে 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, দেন 4s, একটু মানে উল্টো হয়ে যাচ্ছে, 4s, 3d, 4p। আমি আর বড় করছি না।
কারণ আমার অতটা আর কাজ দেবে না, ক্লাস 11, সেই জন্য আমি এতদূর পর্যন্ত লিখছি, আমার 3D পর্যন্ত হয়ে যাবে, এতদূর পর্যন্ত হয়ে যাবে। ইনি আরেকটি সূত্র দিল, কিসের জন্য দিল? কারণ এই যে আমি 1s 2s লিখলাম, কেন আমি 2s এর পরে 2p লিখলাম, 2p এর আগে কেন হলো না? 4s কেন আগে হলো? 3 নম্বর কক্ষপথে তো ইলেকট্রন আগে প্রবেশ করার কথা, কিন্তু 4 নম্বরে আগে কেন প্রবেশ করছে? এই সমাধানগুলো কে দেবে? সেই জন্য বিজ্ঞানী আব্বা একটি সূত্র বার করলো, যার নাম হচ্ছে আব্বায়ের n+l সূত্র। n+l সূত্র, এই n+l সূত্রটা কি? এই n+l সূত্র বলে দেবে কার শক্তির মান কম, কার শক্তির মান বেশি। তাহলে সূত্রটা হচ্ছে যে শক্তি স্তরের বা কক্ষপথের বা উপকক্ষের, যেটা লিখতে পারিস, n+l এর মান বেশি, তার শক্তির মান বেশি। যেমন 1s 2s 2p সাজানো। n+l ভ্যালু হচ্ছে n, এটা সর্বদা n ভ্যালু, উপকক্ষের যেটা আগে আছে সেটা হচ্ছে n ভ্যালু। তাহলে n = 1, এখানে n = 2, n = 3। এখন s s p মানে এদের ভ্যালু কত বসাবো? তো l = 0 হলে s, l = 1 হলে p, l = 2 হলে d এবং l = 3 হলে f। কোথায় পেয়েছি? কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট থেকে। 4 ধরনের কোয়ান্টাম নাম্বার ছিল, সেখানে তার তাৎপর্য পড়েছিলাম, সেখান থেকে এটা আমরা জানতে পেরেছি। যদি কোথাও l = 0 হয় তাহলে s উপকক্ষ বলতে পারি, তাহলে যদি কোথাও s উপকক্ষ থাকে তাহলে l = 0 বসাতে পারি। তাহলে s এর জন্য 0 বসাতে পারি, এখানেও s এর জন্য 0 বসাতে পারি, এখানে p এর জন্য 1 বসাতে পারি। যোগ যদি করি তাহলে 1 2 এবং 3। সূত্র বলছে n+l এর মান যদি বেশি হয় তাহলে তার শক্তির মান বেশি হবে। তাহলে সেই অনুযায়ী সবচেয়ে কম 1s, দেন 2s, দেন 2p, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে আমরা যে 1s এর পরে 2s লিখছি, 2p লিখছি, এই যে কথাগুলো লিখছি, এটা কিন্তু বিজ্ঞানী আব্বায়ের সূত্র। আব্বা বলেছিল n+l এর অ্যাকর্ডিং এটাকে সাজানো হয়েছে। এবার চলে আসছি, যেটা কনফিউজিং মনে হচ্ছে, যে সরাসরি আগে ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে প্রবেশ করার কথা, কিন্তু আগে 3 নম্বরে প্রবেশ না করে আগে 4 নম্বরে প্রবেশ করছে, তাহলে কেন? তাহলে আব্বাও সূত্রতে চলে যায়। n+l সূত্র, n+l সূত্র যদি 4s এবং 3d এর উপরে অ্যাপ্লাই করি, তাহলে 4s এর জন্য হচ্ছে 0, তাহলে 4, 3d এর জন্য হচ্ছে l ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 + 2 = 5। তাহলে এখানে ক্লিয়ারলি মেনশন করছি যে 3 + 2 = 5, তার মানে n+l ভ্যালু ইজ হায়ার। তো n+l ভ্যালু যদি হাই হয়, n+l ভ্যালু যদি হাই হয়, তাহলে কি হবে? শক্তির মান বেশি হবে। তাহলে কি আগে 4s এর শক্তি কম আর 3d এর শক্তি বেশি। ইলেকট্রন তাহলে আগে কোথায় প্রবেশ করবে? সূত্র তো মেন সূত্র তো তাই বলছে যে ইলেকট্রন সেই কক্ষপথে প্রবেশ করবে যার শক্তির মান কম হয়, সেই অনুযায়ী ইলেকট্রন আগে প্রবেশ করবে 4s এ, দেন 3d তে। সেই জন্য আগে 4s, দেন 3d। এটা কোনো এক্সেপশনাল ঘটনা না, এটা হচ্ছে বিজ্ঞানী আব্বায়ের সূত্র, n+l সূত্র, এবং এটা n+l সূত্রকে ফলো করেছে। এখানে যতগুলো কক্ষপথ আমি যতগুলো শক্তি স্তর পর পর ক্রমান্বয়ে সাজাবো, সবটাই কিন্তু আব্বায়ের সূত্র অনুযায়ী, আব্বায়ের n+l সূত্র অনুযায়ী। এখানে আরেকটি ঘটনা আছে। সাপোজ এই ধরনের কোশ্চেন আসে যে পরপর উপকক্ষ দিয়ে দিল, দেওয়ার পর আমাকে বলছে শক্তি স্তরের শক্তির ক্রম অনুযায়ী সাজাও। আমাকে দেওয়া হলো 4f 5d 6s বা 5f 6d and 7s, বললো যে এদেরকে শক্তির ক্রম অনুযায়ী সাজাও। শক্তির ক্রম মিন্স বড় থেকে ছোট, ছোট থেকে বড় হোক, যা ইচ্ছা তাই হোক। তাহলে সময় দেওয়া হলো, সময় দিচ্ছি 4f 5d 6s and 5f 6d 7s, শক্তির ক্রম অনুসারে সাজাও। দেখি কি হয়। ওকে, আশা করছি হয়ে গেছে। এবার চলি n+l ভ্যালু। আগে 4f টা করি, 4f 5d 6s। তাহলে n ভ্যালু হচ্ছে 4,
এল ভ্যালু এফ, এফ এর জন্য কি হবে 0 হলে 1, এফ এর হলে 3, তাহলে n প্লাস l ইকুয়াল টু 7, n ইকুয়াল টু 6, l ইকুয়াল টু 2, তাহলে n প্লাস l ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 7, l ইকুয়াল টু 0, n প্লাস l ইকুয়াল টু 7। তাহলে সবচেয়ে বেশি 5, এবার তো সমান হয়ে গেল, দুটোই 7, তখন কি করব? তখন আরেকটি সূত্র আছে, n প্লাস l এর মান সমান হয়ে গেলে যে উপকক্ষের n এর মান বেশি তার শক্তির মান বেশি। n প্লাস l এর মান যদি সমান হয়ে যায় তাহলে যে উপকক্ষের n এর মান বেশি তার শক্তির মান বেশি। তাহলে এই অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে কি সাজাবো? n এর মান বেশি, তাহলে n এর মান কোথায় বেশি? 4 এবং 6, তাহলে 6 এ বেশি। তাহলে সরি n প্লাস 6, n ইকুয়াল টু 6, তাহলে এটা 6, তাহলে সবচেয়ে কম শক্তি 6s, n প্লাস l 6, দেন 4f এবং 5d এর ভ্যালু 4f এবং 5d এর ভ্যালু, তাহলে n 4 প্লাস 3, 4, n ইকুয়াল টু 4, f ইকুয়াল টু 3, 7, n plus l equal to 7, and 5d, n equal to 5, l equal to 2, n plus l equal to 7। তো যখন একটু গন্ডগোল হয়ে গেছিল, n plus l equal to 7, এখানে n plus l equal to 7, তাহলে সমান হয়ে গেল, তখন যার n এর মান বেশি তার শক্তির মান বেশি, তাহলে n এর মান কম শক্তির মান কম, তাহলে দেন 4f দেন 5d, মানে অ্যাকচুয়ালি এটার মান বসিয়ে দেওয়া হয়েছে, তো এটা মিটিয়ে দিই, পরে এটা নিচ্ছি, ওকে 4f 5d 6s, তাহলে 6s 4f 5d কিসের ভিত্তিতে? n প্লাস l রুলের ভিত্তিতে। যদি এবার তার পরেরটাকে সাজানো যায় 5f 6d 7s, তাহলে কি হবে? n প্লাস l ভ্যালু, তাহলে 5 প্লাস 3 8, 6 plus 2 8, 7 plus 0 7, তাহলে সবচেয়ে কম এনার্জি 7s, দেন 7s এর পরে 5 এবং 6d এর মধ্যে সবচেয়ে কম 5f, কেন? n ভ্যালু কম, দেন 6d। তাহলে এতক্ষণ পর্যন্ত এটা শিখলাম যে কোনো একটি জায়গায় যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন আগে কম শক্তিতে, তারপরে বেশি শক্তিতে। কোনো একটি কক্ষপথ বা কোনো একটি শক্তি স্তর কার মান কম হবে, কার শক্তির মান বেশি হবে, সেটা কি করে বুঝবো? তাহলে বিজ্ঞানী আব্বায়ের n প্লাস l সূত্র, উনি n প্লাস l সূত্রে প্রমাণ করে দিয়েছিল যে কার শক্তির মান বেশি হবে, কার শক্তির মান কম হবে। কিন্তু যদি কোথাও n প্লাস l এর শক্তির মান বার করতে গিয়ে n প্লাস l এর মান সমান হয়ে যায়, তখন আরেকটি সূত্র উনারই কাজে লাগাবো, যে যখন কোনো একটি জায়গায় n প্লাস l এর মান সেম হয়ে যাবে, তখন যার n এর মান বেশি তার শক্তির মান বেশি, অর্থাৎ তার ক্ষেত্রে ইলেকট্রন লাস্টে প্রবেশ করবে। এটা ছিল n প্লাস l সূত্র, বিজ্ঞানী আব্বায়ের সূত্র। এখন যখন আমি ইলেকট্রন বিন্যাস করব, তাহলে আমাকে এভাবে মনে রাখতে হবে 1s 2s 2p। এবার এই কথাটা ফার্স্ট টাইম মনে রাখতে গিয়ে একটু অসুবিধা হবে, তাহলে সহজে কি করে মনে রাখা যায়? মনে রাখবো যে বাড়ি নাম্বার যত হবে, বাড়ি নাম্বার যত হবে ঘর সংখ্যা তত হবে। মিন্স তাহলে 1 নম্বর বাড়িতে একটাই ঘর হবে, সেটা হচ্ছে এস ঘর। নেক্সট চলে গেলাম 2 নম্বর বাড়ি, এবং বাড়ির মালিকের রুলস যে ফার্স্ট
বাড়ি না কমপ্লিট যদি হয় তাহলে সেকেন্ড বাড়িতে সে ভাড়া দেবে না। তাহলে 1s, দেন 2 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়িতে ঘর কটা? দুটো, একটা ঘরের নাম হবে s, একটা ঘরের নাম হবে p। আবার বলছি বাড়ির নাম্বার যত হবে ঘর সংখ্যা তত হবে, এবং ঘর কিন্তু ফিক্সড, একটা ঘর হলে s হবে, দুটো ঘর হলে sp হবে, তিনটে ঘর হলে spd হবে, আর চারটা ঘর হলে spdf হবে। কিন্তু বাড়ি নাম্বার যত হোক ঘর সংখ্যা যদি একটা হয় তাহলে ঘরটা হবে s। এবার 3 নম্বর বাড়িতে পা দেব। 3 নম্বর বাড়িতে পা দিলে প্রথমে 3s, দেন সেকেন্ড ঘর 3ps, দেন থার্ড ঘর 3d। কিন্তু এখানে শুধুমাত্র আগে 4s তারপরে 3d। কেন? n+l রুলের ভিত্তিতে। ক্লাস 11 এ যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস চালাতে থাকবো আশা করি এর মধ্যে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট হয়ে যাবে। এই গেল হচ্ছে অব্যয়ের সূত্র। ওকে, তাহলে এটা রেডি হোক। ওকে, আজকের মতো এখানে থাক।